রহিম নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2025 নারী ও শিশু নির্যাতন দমন আইন এটা 8 নং আইন। এই আইনে থাকে সংশোধন আসছে। সংশোধন নিয়ে কেউ ভয় পাবেন না, আমরা 25-এর সংশোধন পড়ব। 25-এর সংশোধন সহ আইনের 2টা ক্লাস শেষ হয়েছে এবং বাকি ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করব। যেহেতু সংশোধনী আমার অনেক সময় অনেক পৃষ্ঠা দেখে বলা লাগে, কারণ আমি পূর্বের যে মুখস্থগুলো পড়া তার সাথে নতুন সংযোজন, পরিবর্তন এবং পরিমার্জন আছে। এতে আপনারা কিছু মনে করবেন না। বই দেখে পড়াতে হয় বা বইয়ের কিছু অংশ সংগ্রহ করে নিতে হয়। আমরা হেফজ করি না যে হুবহু মুখস্থ করব। আইন হলে বুঝে পড়বেন এবং আপনি বুঝে পড়লে আপনার জন্য সহজ। আর যারা রিটেন পরীক্ষার প্রশ্ন দেয়, পরীক্ষার প্রশ্নের উত্তর করবেন, প্যাটার্ন যদি আপনি ধরতে পারেন আপনার প্রমোশন, আপনি পাস করে যাবেন শতভাগ ইনশাল্লাহ। আর যদি আপনি প্যাটার্ন না বুঝতে পারেন, ধরতে না পারেন, আমার বিশ্বাস আপনি এমসিকিউতে পাস করবেন, রিটেনে পাস করতে পারবেন না। সরাসরি বললাম, কেউ মাইন্ড করবেন না। আজকে পড়বে 1 দ্বারা হলো শিরোনাম, 1 দ্বারা হলো শিরোনাম, 2 দ্বারা হলো সংজ্ঞা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2 দ্বারায় সংজ্ঞা। কতে হচ্ছে অপরাধ, কতে হচ্ছে অপরাধ, খতে হচ্ছে অপহরণ, খতে হচ্ছে অপহরণ, গতে হচ্ছে আটক, গতে হচ্ছে আটক, গতে হচ্ছে ট্রাইব্যুনাল, উমতে হচ্ছে ধর্ষণ, উমতে হচ্ছে ধর্ষণ, বর্গের চতে হচ্ছে নবজাতক। আমি যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত শুধু সূচি বলবো। চতে হচ্ছে নবজাতক শিশু এবং ছতে হচ্ছে নারী, ছতে হচ্ছে নারী, ডবল ছতে হচ্ছে বলৎকার, ডবল ছতে হচ্ছে বলৎকার সংশোধনী, 3 ছতে হচ্ছে মারাত্মক জখম, 3 ছতে হচ্ছে মারাত্মক জখম, বর্গের জ হচ্ছে লেগে মুক্তিপণ, বর্গের জ হচ্ছে মুক্তিপণ, ঝতে ফৌজদারি কার্যবিধি আইনি অনুসারে এটা পরিচালিত হবে। ইংতে হচ্ছে যৌতুক, ইংতে হচ্ছে যৌতুক, ইংতে হচ্ছে যৌতুক। তারপর ডবল ইংতে হচ্ছে যৌনকর্ম, ডবল ইংতে হচ্ছে সংশোধনী যৌনকর্ম, ডবল ইংতে হচ্ছে যৌনকর্ম। টতে হচ্ছে শিশু, টতে হচ্ছে শিশু, ঠতে হচ্ছে হাইকোর্ট বিভাগ, ঠতে হচ্ছে হাইকোর্ট বিভাগ। 3 দ্বারা হচ্ছে লেগে আইনের প্রাধান্য। আর নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো অপরাধ সংগঠন হয় তাহলে তার বিচার নারী এবং শিশু নির্যাতন দমন আইনেই করা লাগবে। এগুলো 3 দ্বারা এর প্রাধান্য। 4 দ্বারা আছে দহনকারী, ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ দ্বারা যদি কোনো নারীর সাথে অপরাধ সংগঠন হয় তার শাস্তি। 4 দ্বারা আছে দহনকারী, ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ দ্বারা যদি কোনো নারীর ক্ষতি করে তাহলে তার শাস্তি। 7 দ্বারা আছে নারী এবং শিশু অপহরণের শাস্তি, 7 দ্বারা আছে নারী ও শিশু অপহরণের শাস্তি। 8 দ্বারা মুক্তিপণ আদায়, 8 দ্বারা মুক্তিপণ আদায় এবং 9 দ্বারা হচ্ছে লেগে ধর্ষণ, 9 দ্বারা ধর্ষণের শাস্তি। আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে উপস্থাপন করি, আপনারা আমার সাথেই থাকেন, সহযোগিতা করবেন, কারণ সংশোধনী তো খণ্ড খণ্ড হিসাব ছুটে যেতে পারে। 9 দ্বারায় বলছে ধর্ষণ, ধর্ষণ জনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি, হলে শিরোনাম পড়লেন। 9-এর কত বলছে ধর্ষণ করার ফলে শাস্তি। আমি আপনি যদি ধর্ষণ করি, 9-এর কত ধর্ষণ। 2-তে কি বলছে, 2-তে বলছে দলবদ্ধভাবে ধর্ষণ করে যদি মৃত্যু ঘটায়, দলবদ্ধভাবে যদি ধর্ষণ করে মৃত্যু ঘটায়, ছুটিয়ে গেলেই ঝামেলা। দলবদ্ধভাবে যদি ধর্ষণ করে তার শাস্তি। তিনি বলছে কি, তিনি 2 বলছে ধর্ষণের ফলে মৃত্যু ঘটানো, 2 বলছে ধর্ষণের ফলে মৃত্যু ঘটানো, 3 বলছে দলবদ্ধভাবে বা একের অধিক লোক মিলে যে ধর্ষণ করে মৃত্যু ঘটায় তার শাস্তি। 9-এর 4 বলছে, 9-এর 4-এর ক, 9-এর 4-এর ক ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানো, ধর্ষণ করে মৃত্যু ঘটানো, মৃত্যু ঘটানোর চেষ্টা করা। 9-এর 4-এর খ ধর্ষণের চেষ্টা করা, 9-এর 4-এর খ ধর্ষণের চেষ্টা করা। 9-এর 4-এর গ, 9-এর 4-এর গতে বলছে কি, ছুটে গেছে। 9-এর 4-এর গ বলছে ধর্ষণ করিবার উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ, রাসায়নিক পদার্থ বা অন্য কোনো বস্তু দ্বারা যদি ক্ষতি করেন, মারাত্মক জখম করেন, যেমন তা হচ্ছে যৌন অঙ্গ বা স্তনে। যে ধর্ষণের করার উদ্দেশ্যে যদি আপনি তাকে আঘাত করেন যৌন অঙ্গ বা তার স্তনে, তাহলে তার শাস্তি হলো 4-এর গ, 4-এর গ সংশোধনী আছে 4-এর গ। 5 দ্বারা হচ্ছে লাগে পুলিশ হেফাজতে, পুলিশ হেফাজতে 9-এর 5, 9-এর 5 হচ্ছে পুলিশ হেফাজতে সংশোধনী আছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কোনো নারী ধর্ষিত হয়, ওই হেফাজতের যারা দায়িত্বে ছিলেন
তাদের শাস্তি। তারপরে আসছে 9 ক, নারীর আত্মহত্যার প্ররোচনা বা সহায়তা দেওয়া। নারীর আত্মহত্যার প্ররোচনা বা সহায়তা দেওয়া। এরপরে আসছে সংশোধন 25, সংশোধন নারী ও শিশু নির্যাতন দমন আইন 9-এর খ, নতুন সংশোধনী আছে 9-এর খ। 9-এর খ আছে বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করার দণ্ড। সংশোধনী 9-এর খ, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। 10 হচ্ছে যৌন নিপীড়ন ইত্যাদির দণ্ড। 10 হচ্ছে যৌন নিপীড়ন ইত্যাদির দণ্ড। যাক আমার দোস্ত হজরত এবং আমাদের ক্লাসের নিয়মিত হচ্ছে জয়, সাথে সাথে মাঝে মাঝে থাকেন আমাদের এ নায়ক কাদের উস্তাদ এবং বাকিরা সবাই নতুন বা আসেন এবং যান। আপনারা মনে রাখবেন এই যে 2 মাস চলে, রানিং মাস এবং সামনের মাস, এই সময় সিংহভাগ লোকই পড়ে না। এই 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 মরুভূমির স্তরে যখন এই 2-3 জন লোক পড়বেন, দেখবেন প্রত্যেক স্যারের কাছেই মেহেদি স্যার, তারপরে শরীফুল স্যার, আলামিন স্যার, বিভিন্ন নামি দামি স্যারেরা আছে, এদের কাছে শিক্ষক ছাত্রের পরিমাণ কম। এই কম বেশি দেখে আপনারা কেউ বিচলিত হবেন না। যারা এইদের সঙ্গে নিয়মিত যুক্ত তারাই প্রমোশন পাবেন। অতএব কে থাকলো আর কে না থাকলো এতে আমার আপনার কোনো কিছু সমস্যা নাই। আপনি আছেন কিনা আপনার প্রমোশন হবে, এ আপনি দৃঢ় বিশ্বাস রাখেন। যেমন আমাদের নিয়মিত হজরত এবং জয় এবং 70-এর নিচে % হাজির আছেন আমাদের কাদের ওস্তাদ সহ আরো 10-15 জন। আপনারাও নিরুৎসাহিতার কিছু নাই, কারণ আপনারা অনেক জাননেলা। আপনারাও পাশ করবেন, কাদের ওস্তাদ উত্তর দেবেন, এই রিটার্ন দিয়েন। রিটার্ন যদি আপনি দিতে পারেন, আপনার প্যাটার্ন যদি সুন্দর হয়, আমার মনের মতো আমি বলে দেবো কাদের ওস্তাদ সামনের বছর এসআই নিরস্ত্র। এইটা আমি এখানে ক্লাসে বসে একদিন বলছিলাম, যদি জুমা না দেন তাহলে পাশ করতে পারবেন না। জুমা যেদিন দেবেন ইনশাআল্লাহ আপনারটা ওদিন আমি বলে দিতে পারবো, একটু কনফিডেন্স আছে। আজকে যার সাথে চাকরি করছি ড্রাইভিং ছিল আমার, তা আমি ওর 3 মাস আগে বলছিলাম তোর যা আবেগ, তুই যেভাবে পড়া শুরু করছিস সর্বোচ্চ আর 1-1.5 মাস টিকবি, তারপর আর পড়বেন না। আজকে জিজ্ঞেস করলাম, বললো যে আপনার কথা আরে আরে সঠিক হয়েছে, আমি আজ 2 মাস পড়িনি। আমি বললাম যারা খুব দ্রুতগামী তারা অল্পতে শেষ হয়। খরগোশ এবং কচ্ছপের গল্পে খরগোশ কিন্তু বিজয় লাভ করতে পারে নাই, কচ্ছপ বিজয় লাভ করছে। আসেন 10 দ্বারা পড়ি, যৌন নিপীড়ন ইত্যাদির দণ্ড। যৌন নিপীড়নের কোনো সংশোধনী হয় নাই। যৌন নিপীড়ন কিভাবে হয়? যৌন নিপীড়ন হচ্ছে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে কাজটা করতে পারে, অবৈধভাবে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে। আপনার আমার উদ্দেশ্য হবে কোনো নারীর প্রতি অবৈধভাবে বা অবৈধ উপায়ে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার যে কোনো শরীরের অঙ্গ বা কোনো তার কোনো বস্তু দ্বারা যদি কোনো তার স্পর্শ করি, তাহলে কিভাবে করবেন? এই যৌন নিপীড়ন কিভাবে হয়? যৌন নিপীড়ন হয় যদি কোনো ব্যক্তি কোনো নারীকে কি করছে, অবৈধভাবে তাহাকে স্পর্শ করে, কোনো বস্তু দ্বারা কোনো যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কোনো বস্তু দ্বারা তার শরীরের যে কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা, লাঠি দ্বারা আপনি স্পর্শ করলেন, কোনো নারীকে আপনি লাঠি দ্বারা স্পর্শ করলেন, কিন্তু আপনার স্পর্শ করার উদ্দেশ্য ছিল দুটা। এটা হচ্ছে কি, আপনার অবৈধভাবে কাজটা করছেন, তার শরীরকে যে আপনি স্পর্শ করছেন, কাজটা করছেন অবৈধভাবে। আর কিভাবে করছেন? যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে। আপনার ওই যৌন কামনা জাগেছে বা তার কাছে করলে আপনার যৌন কামনা তৃপ্তি মেটে বা আনন্দ পাবেন, এই উদ্দেশ্য নিয়ে। তাহলে কয়টা উদ্দেশ্য দুটো। একটা হলো অবৈধভাবে করছেন, আর এটা যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে। যদি কোনো নারীকে আপনি হাত দ্বারা শরীরের কোনো অংশ দ্বারা স্পর্শ করেন, অথবা কোনো বস্তু বলতে লাঠি হতে পারে, কোনো কাগজ কলম হতে পারে, কোনো পেন্সিল হতে পারে, বস্তু বলতে আপনি মেলা কিছুই বোঝায়। আপনার শরীর ব্যতীত আপনি আপনার শরীর দিয়ে স্পর্শ করতে পারেন, অথবা অন্য কোনো বস্তু দিয়ে স্পর্শ করছেন, আপনি যৌন নিপীড়ন করেছেন বলে গণ্য হবে। তাহলে যৌন নিপীড়ন কয়ভাবে হবে, কি কি উদ্দেশ্য থাকা লাগবে? অবৈধভাবে আপনার এই কাজটা করা লাগবে এবং যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে করা লাগবে। তাহলে আপনি অবৈধভাবে করলেন, আমি অবৈধভাবে কাজটা করলাম এবং যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যেই এই যৌন নিপীড়ন করলাম। এর কি করছি? ওই নারীর কোনো অঙ্গ স্পর্শ করছে। অঙ্গ বলতে কি, দেখুন অনেক সময় নারী পুরুষ অনেকে হ্যান্ডশপ করে। এই হ্যান্ডশপ করার সময় এদের মধ্যে অবৈধ কোনো ভাব
অবৈধ কোনো ভাব সম্পর্ক ছিল না এবং যৌন কামনা চরিতার্থ করার কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু আপনি যখন এই হ্যান্ডসাপ করছেন, আপনার উদ্দেশ্য ছিল অবৈধভাবে ওকে স্পর্শ করার, হ্যান্ডসাপ করা, এবং এটা যৌন কামনা চরিতার্থ করার জন্য করছেন। এইটা আপনি সরাসরি হাত দিয়ে করতে পারেন, আপনার শরীরের পা থেকে মাথা পর্যন্ত শরীরের যে কোনো অংশ দিয়ে করতে পারেন, অথবা কোনো বস্তু, দ্রব্য, কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা শরীরের যে কোনো অংশ স্পর্শ করলে নারীর শ্লীলতাহানি হয়েছে বলে গণ্য হবে বা যৌন নিপীড়ন হয়েছে বলেই গণ্য হবে। এখন আসেন প্রশ্ন, যৌন নিপীড়ন কাকে বলে? যৌন নিপীড়নের উপাদান কি? যৌন নিপীড়নের বৈশিষ্ট্য কি? কিভাবে প্রমাণ করবেন যৌন নিপীড়ন হয়েছে? এটা সংশোধনে আসে নাই। যৌন নিপীড়ন কাকে বলে? যদি কোনো ব্যক্তি অপর কোনো নারীর অবৈধভাবে বা যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার শরীর স্পর্শ করে, তার শরীর কোনো বস্তু দ্বারা তার শরীর স্পর্শ করে, তিনি যৌন নিপীড়ন করেছেন বা নারীর শ্লীলতাহানি করেছেন বা ওই নারীর শিশুর শ্লীলতাহানি করেছেন বলেই গণ্য হবে। এরপর আসেন যৌন নিপীড়নের উপাদান বা বৈশিষ্ট্য। এই কাজটা, এর উপাদান হইল কি, এই কাজটা আপনি অবৈধভাবে করছেন, যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যই করছেন, আপনি তার শরীর স্পর্শ করছেন, ওই নারীর কোনো বস্তু দ্রব্য দ্বারা শরীর স্পর্শ করছেন। এই কাজটা আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি অপরাধ করছেন? এই অপরাধটা আপনি লিখবেন যৌন নিপীড়ন কিভাবে হয়েছে বলে আপনি জানেন, বা কিভাবে এই অপরাধটা সংগঠন হলো, প্রশ্ন আসতে পারে। তখন আপনি লিখবেন এই অপরাধটা সংগঠন হয়েছিল, এই কাজটা অবৈধভাবে করছিল, এই কাজটা যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে করছিল, ওই নারীর দেহ স্পর্শ করছিল, কোনো বস্তু দ্রব্য দ্বারা নারীর দেহ স্পর্শ করছিল এবং এই নারীর শ্লীলতাহানি হয়েছিল বলেই গণ্য হবে। এই কাজটা তিনি স্বেচ্ছায় করেছিলেন বলেই গণ্য হবে। এইভাবে আপনি পান করবেন। প্রমাণ, উপাদান, বৈশিষ্ট্যের সংজ্ঞা একটা যদি সুন্দর করে আপনি জানেন, এই প্রশ্নর যেভাবে এই প্রশ্ন করুক শতভাগ আপনি উত্তর দিতে পারবেন, এ আমার বিশ্বাস। এখন আসেন 11 ধারা, নারী এবং শিশু নির্যাতন দমন আইন। এটা কিন্তু অপরাধ আমলযোগ্য, জামিনের অযোগ্য এবং নট ফর মীমাংসাযোগ্য। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন 11 গরুর গ, এটা হচ্ছে আমলের অযোগ্য এবং মীমাংসাযোগ্য এবং আপোষযোগ্য, শুধু একটাই। এইটাও জানে রাখলেন। এইটা কিন্তু এমসিকিউ, এইটা কিন্তু এমসিকিউ বলে দিলাম। তাহলে আসেন 11 ধারা, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি শাস্তি। কেন সংশোধনী আছে? যৌতুকের জন্য মৃত্যু ঘটানো। তাহলে যৌতুকের জন্য মৃত্যু ঘটাবেন কিভাবে? এই যৌতুক কে চায়, কে চায় এবং কে কাকে দেবে, বিষয়টা তাহলে যৌতুক কে চায় এবং যৌতুক কে কাকে দেবে আমরা সাধারণত যেদিন যৌতুক আইন পড়ব সেদিন ওর ব্যাপক আলোচনা করব। কিন্তু আজ যখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের কারণে আঘাত করছে, কখন আপনি যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে যৌতুক সংক্রান্ত প্রশ্নের উত্তর করবেন, আর কখন যৌতুক আইন থেকে উত্তর করবেন, এটা আমার আপনার জানার বিষয় আছে। মনে রাখবেন, যৌতুক আইনে অত ধরনের আঘাত নাঘাতের কথা উল্লেখ নাই, কিন্তু এখানে আঘাতের কথা উল্লেখ আছে, জখমের কথা, মৃত্যুর কথা উল্লেখ আছে। তাই সাধারণত আমরা আঘাত, মৃত্যু, গুরুতর আঘাত এবং সেই মানে সাধারণ তর্ক বিতর্কের ক্ষেত্রেও আমরা 11 ধারার থেকে উত্তর করব। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2025 এর 8 নং আইনের 11 নম্বর দ্বারা আলোচনা করছি। যৌতুকের জন্য যখন মৃত্যু ঘটায় শিরোনাম, কিন্তু এখানে শুধু মৃত্যুই ঘটায় না, মৃত্যু ঘটায়, গুরুতর জখম করে, খুনের উদ্যোগ করে এবং সাধারণ জখম করে। সংশোধনী আছে খুনের উদ্যোগ। আসেন আমি ধারাবাহিকভাবে ক, খ, ক, ডবল ক, খ এবং গ আলোচনা করলেই আপনারা পরে লেখলেই সহজ পাবেন। যদি কোনো নারীর স্বামী অথবা, তাহলে এই কোনো নারীর কাছ থেকে কে কে যৌতুক গ্রহণ করে? স্বামী গ্রহণ করতে পারে, অথবা তার পিতামাতা। স্বামীর পিতামাতা, কার পিতামাতা? স্বামীর পিতামাতা। এমসিকিউ খেয়াল করবেন, ওই নারীর বাড়ি থেকে কারা যৌতুক আনে? স্বামী আনতে পারে। স্বামী এই যৌতুক চাওয়ার জন্য মারিয়ে ফেলতে পারে, আঘাত করতে পারে, গুরুতর আঘাত করতে পারে, খুনের উদ্যোগ নিতে পারে। কারা এই কাজগুলো করবে? স্বামী করবে, অথবা স্বামীর পিতামাতা করবে। কারা করবে? স্বামীর পিতামাতা করবে। এছাড়াও কারা করবে? অভিভাবক। কার অভিভাবক? ওই নারীর যার সাথে বিয়ে হয়েছে ওই স্বামীর অভিভাবক বা ওই স্বামীর পিতামাতার অভিভাবক, এরকম। আত্মীয় স্বজন এই কাজটা করতে পারে, আত্মীয় স্বজনও এই কাজটা করতে পারে। অন্য কোনো পক্ষে যৌতুকের জন্য উক্ত নারীর মৃত্যু ঘটানোর চেষ্টা করে কিংবা নারীকে মারাত্মক জখম করে, সাধারণ জখম করে,
তাহলে উক্ত স্বামী, পিতামাতা, অভিভাবক, আত্মীয় এরা কি শাস্তির আওতায় আসবে। তাহলে কয় শ্রেণীর লোক শাস্তির আওতায় পাচ্ছে? যদি কোনো নারীর কাছ থেকে তার স্বামী যৌতুক চায়, স্বামী যৌতুকের জন্য মারে, মৃত্যু ঘটায়, গুরুতর আঘাত করে এবং জখম করে বা খুনের উদ্যোগ করে, তাহলে কয় শ্রেণীর? প্রথমে স্বামী, প্রথমে আছে স্বামী, 2 নম্বর আছে কে? পিতামাতা, স্বামীর পিতামাতা, 3 নম্বর আছে অভিভাবক, 3 নম্বর আছে অভিভাবক, 4 নম্বর আছে আত্মীয় ও স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি, আত্মীয় এবং স্বামীর পক্ষে অন্য ব্যক্তি, আত্মীয় 4 নম্বর, 5 নম্বর স্বামীর পক্ষে অন্য ব্যক্তি, আমার বন্ধু বান্ধব। আমি ধরেন যৌতুক চাইছি, কিন্তু আমার মাও নাই, আমার পক্ষে অভিভাবকও নাই, আমার আত্মীয় স্বজন নাই, আছে কি আমার পক্ষে আমার বন্ধু, আমার ব্যাটসম্যান, আমার কলিগ। এই সমস্ত লোকও যদি এইরকম যৌতুকের জন্য মারে, নারীকে মারে, নারীকে গুরুতর আঘাত করে, খুনের উদ্যোগ নেয়, এই প্রত্যেককেই এই 11 ধারায় যৌতুকের জন্য শাস্তির আওতায় আনা যাবে। তাহলে আমরা জানতাম এতকাল এই যৌতুকের জন্য মনে হয় স্বামীর নামে মামলা করা যায় না, আজকে জানলেন যৌতুকের জন্য স্বামীর নামে মামলা করা যাবে, স্বামীর পিতামাতার নামে করা যাবে, আত্মীয় স্বজনের নামে করা যাবে এবং তার পক্ষে যদি কোনো বন্ধু বান্ধব দাঁড়ায় ওই নারীকে নির্যাতন করে তার নামে মামলা করা যাবে। এখন আসেন 1 নম্বর 11 ক। 11 ক কি বলছে? সংক্ষেপে বলি, যদি এই যৌতুকের জন্য মৃত্যু ঘটান, নারী মারা গেছে, তাহলে তার শাস্তি 11 ক। কি জন্য এই মৃত্যু কি জন্য? 302 যাব না, 304 যাব না পেনাল কোডে, 9-এর 2-তেও যাবে না, যে নারী মারা গেছে। এইখানে যে যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটায়, যৌতুক চাওয়ার কারণে যদি কোনো নারীকে মৃত্যু ঘটায়, তার শাস্তি 11 ক। যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটায়, তার শাস্তি 11 ক। এ জয় ভিডিও মুড অন করো। তার শাস্তি 11 ক। তারপরে 11 খতে কি বলছে? 11 খতে বলছে যদি খুনের উদ্যোগ করে, যৌতুকের জন্য যদি খুনের উদ্যোগ করে, মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অনবিক 12 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হবে। মৃত্যু ঘটানোর চেষ্টা, খুনের উদ্যোগ, আমরা পেনাল কোড আইনে পড়ছিলাম 307 দ্বারা খুনের চেষ্টা করা। এখন দেখেন, যদি আপনি এই যৌতুকের জন্য কোনো নারীকে মারিয়ে ফেলান বা খুনের উদ্যোগ নেন, এখানে 11 ডবল ক লেখলেন, আবার 11 ডবল ক, 11 ডবল কতে যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর উদ্যোগ নিয়েছিলেন, এর সাথে যদি 307 দেন, তাহলে কি অপরাধ হয়? অপরাধ হয় না। আপনি মানে ওটাও পড়ছিলেন, এটাও পড়ছিলেন, জানছিলেন, শুধু সমনের সাথে পিআরবি, পরোয়ানার সাথে পিআরবি, হুলিয়ার সাথে পিআরবি নিয়ে বসে থাকবেন না। এছাড়াও বহুত আইনের সাথে বহুতের সাথে মিল আছে, এগুলো মিল করে লেখলে আপনি, আমি যে আইন জানি পড়ছি, স্যারে বুঝতে পারবে যে না, নাম্বার দেওয়া আসলে দরকার এবং তিনি আইন জানেন। তাহলে 11 কতে বলছে যদি যৌতুকের জন্য মৃত্যু ঘটান, 11 কতে শাস্তি। 11 ডবল ক, মৃত্যু ঘটানোর উদ্যোগ নিয়েছেন বা চেষ্টা করছেন, 11 ডবল ক। 11 খতে বলছে কি? মারাত্মক জখম করছেন। মারাত্মক জখম 320 দ্বারা এর সংজ্ঞা পেনাল কোডের এবং মারাত্মক জখমের শাস্তি কত? 326। 326-এর ক, খণ্ড খণ্ড ভাগাভাগি করা আছে, এর সাথে মিলেবেন না। নারীর বিষয় আসলেই 11 খ দেবেন যদি যৌতুকের জন্য আসে। এছাড়া যদি অ্যাসিড জাতীয় দ্রব্য আসে পুরুষের ক্ষেত্রে 326-এর ক দেবেন। এছাড়া যদি এমনি সাধারণ গুরুতর আঘাত করে তাহলে 326 দেবেন পুরুষের ক্ষেত্রে। আর যদি নারী হয়, সাথে যৌতুকের কথা উল্লেখ থাকে, তখন নারী ও শিশু নির্যাতন দমন আইন 11 খ, মারাত্মক জখম। এই মারাত্মক জখম সংশোধনী আসছে আমাদের সংজ্ঞাতে। এই সংজ্ঞা হুবহু মুখস্থ করা লাগবে না, সিংহভাগ সংজ্ঞাগুলোই আপনারা পেনাল কোডে পাইছিলেন। তাহলে কতে হচ্ছে মৃত্যু ঘটানো, ডবল কতে মৃত্যু ঘটানোর উদ্যোগ, খতে হচ্ছে জখম, যৌতুকের জন্য জখম, গতে হচ্ছে সাধারণ জখম। সাধারণ জখম 319, সাধারণ জখম বা সাধারণ হুমকি ধুমকি দেওয়া, সাধারণ জখম করিবার জন্য অনধিক 3 বছর পর্যন্ত সংশোধনী আছে, জরিমানাগুলো দেখে নিন। তাহলে 11তে আছে কি? যৌতুকের জন্য, প্রথমে খেয়াল করবেন, শর্টে বলে দেয়, যৌতুকের জন্য যদি আপনি মৃত্যু ঘটান, এই আপনি বলতে কি স্বামী মৃত্যু ঘটায়, স্বামীর পিতামাতা, স্বামীর আত্মীয় স্বজন, স্বামীর বন্ধু, স্বামীর অভিভাবক, তাহলে তারা যদি মৃত্যু ঘটায়, এই কয়জন স্বামী সহ ওই নারীর মৃত্যু ঘটায়, মেরে ফেলায়, তার শাস্তি 9-এর 11 ক,
তার শাস্তি 11 ক। যদি খুনের উদ্যোগ গ্রহণ করে 11 ডবল ক। খুনের উদ্যোগ গ্রহণ করলে 11 ডবল ক। 11 খ। যদি 11 খ যদি মারাত্মক জখম করে, কিসের জন্য? যৌতুকের জন্য যদি নারীকে মারাত্মক জখম করে 11 খ। আসেন 11 গ হচ্ছে সাধারণ জখম, সাধারণ আঘাত। জখম মানে আঘাত, আমরা কিন্তু পেনাল কোডে গুরুতর আঘাত, আঘাতের সংজ্ঞা পড়ছিলাম। সাধারণ জখম মানে সাধারণ আঘাত, গুরুতর মারাত্মক জখম মানে গুরুতর আঘাত। এইগুলো কিন্তু ভাষাগত সংশোধনী। এখন আসেন 12 ধারা, ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। কিসের উদ্দেশ্যে? ভিক্ষাবৃত্তি করার জন্য শিশুর অঙ্গহানি শিরোনাম। এগুলো সহজ আছে, পড়ে নেন, তারপরে ব্যাখ্যা করি। যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা ভিক্ষা করার জন্য ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার উদ্দেশ্যে, এই কাজটা আমরা শিরোনাম পড়ছি ভিক্ষাবৃত্তি। এছাড়াও মানবদের কোনো যদি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার উদ্দেশ্যে কোনো শিশুর হাত, পা, চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করে বা অন্য কোনোভাবে বিকলাঙ্গ করে, বিকৃত করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আসেন বুঝো কই, শুধু ভিক্ষাবৃত্তি বলতে কি আপনারা জানেন? সাধারণ পেনাল কোড আইনের কত ধারায় পড়ছিলাম? যে সমস্ত কাজ সাধারণ ব্যতিক্রম, যে সমস্ত কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। যে সমস্ত কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। তাহলে আপনার আমার দেহ, আমার শরীর, এই যে ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার উদ্দেশ্যে, তাহলে উদ্দেশ্য কয়টা? এখানে উদ্দেশ্য দুটো। আপনি এটা আমি ভিক্ষা করব তাই আমার, অথবা আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করব, এই দুটোই আইনের দ্বারা নিষেধ আছে। ভিক্ষাবৃত্তি কি? শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, হাত শিশুর, এছাড়া কোনো শিশুর হাত, পা বা চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট মানে ক্ষতি করে ফেলা বা নষ্ট করে ফেলা করেন, তা বা বিকলাঙ্গ করে ফেলেন বা বিকৃতি করে ফেলেন। ধরেন বিকলাঙ্গ হচ্ছে লেগে চিরতরের জন্য নষ্ট হয়ে যায়, ওটা আর ব্যবহার করা যায় না। বিকলাঙ্গ। আর বিকৃতি করে ফেলা, এই মুখের মধ্যে অ্যাসিড মারলেন, হাতের ভিতরে এমন কোনো অ্যাসিড মারলো বা হাতগুলো এমনভাবে বাঁকা করলো, নাকটা বাঁকা করলো, কানটা তেরা করলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বিকৃতি করে ফেলায়, তাহলে সেই ব্যক্তি শাস্তি হলো কি 12 ধারা। তাহলে শরীর ভিক্ষাবৃত্তি করার জন্য বা শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য কোনো শিশুর হাত, পা বা চক্ষু বা কোনো অঙ্গ, শিশু বলতে মানে কি, কেন বয়স্ক লোক আপনি করবেন, এটা আপনার জন্য নিষেধ আছে। এখানে আপনার জন্য নিষেধ আছে, কারণ আমরা প্যানেল কোড আইনে পড়ছিলাম যে সমস্ত কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। এখানে যখন আপনি পুরুষ 18 ঊর্ধ্বে, তখন তো আপনার এই আইন কভার করবে না। নারী এবং শিশুর জন্য কভার করছে। তার মানে আপনি শিশুর হাত, পা এবং চক্ষু আপনি পাট করে চাইলেই চক্ষু বিক্রি করতে পারেন না, কিডনি বিক্রি করতে পারবেন না, হাত কাটে বিকলাঙ্গ করতে পারবেন না। এবং এইটা করার উদ্দেশ্য হলো কি, ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে এই কাজ আপনি করা যাবে না। যদি করছেন তাহলে 12 ধারার শাস্তি। কাদের অপরাধের 12 ধারার শাস্তি হবে? নারী ও শিশু। শিশুর বয়স বলতে কত হবে? নারী ও শিশু নির্যাতন দমন আইনের শিশুর বয়স হলো 16 বছরের নিচে যে শিশু। এছাড়াও শিশু আইনে 18 বছরের নিচে সব শিশু। এবং নারী বলতে 0 থেকে শুরু করে তার মৃত্যুর একদিন আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তিনি নারী হিসাবেই গণ্য হবে। তাতে বয়স 100 হোক আর 150 হোক আর 200 হোক, তিনি নারী হিসাবেই গণ্য হবে। তার বিচার এই 12 ধারা, এই কাজ করা যাবে না। 13 হচ্ছে ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু সংক্রান্ত বিষয়। এই ধারাগুলো খুব সুন্দর। এই ধারাগুলো আমি শর্ট করে বলবো। এখানে কয়টা কথা আছে? 5টা কথা আছে, 5 থেকে 6টা। এই কথাগুলো আপনারা শর্ট করে লিখে নেবেন পরে চ্যানেল দেখে। ধর্ষণের ফলশ্রুতি জন্ম লাভ করা শিশু সংক্রান্ত বিধান। ধর্ষণের ফলশ্রুতি জন্ম লাভ করা শিশু সংক্রান্ত বিধান। আমি আপনি দেখছি পথে ঘাটে, রাস্তাঘাটে, আমার গ্রামে, শহরে, যেখানেই যান, অনেক সময় ধর্ষণের ফলে শিশু জন্ম লাভ করে। এই শিশু জন্ম লাভ করলে কি একে মেরে ফেলা যাবে? না, মেরে ফেলানো যাবে না। বলতে রাষ্ট্র বলছে এরকম শিশুর দায়ভার রাষ্ট্রের। এই শিশুর দায়ভার কার? রাষ্ট্রের। কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, কিভাবে এ চলবে, সেই সংক্রান্ত বিষয় নারী ও শিশু নির্যাতন দমন আইন 13 ধারায় ব্যাখ্যা করছে। আসেন 13 ধারার ব্যাখ্যা আলোচনা করি, ছোট করে বলবো। বলছে কি, অন্য কোনো আইনে যাই কিছু থাকে না কেন, ধর্ষণের কারণে কোনো সন্তান জন্ম লাভ করিলে প্রথম হচ্ছে ক, 13 ক বলছে উক্ত সন্তান তার পিতা মাতা
উক্ত সন্তান বা তার পিতামাতা বা মাতৃকুলে আত্মীয়জনের তত্ত্বাবধানে রাখা যাইবে। কি বলছে এক দ্বারা খেয়াল করবেন, আমি যে নারীর সাথে ধর্ষণ করছি, আমি মনে করেন আমি রিজলভ করি কোন নারীকে ধর্ষণ করার পরে একটা সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তান কার কাছে থাকবে? আমার কাছে থাকতে পারে, আমার ওই ওই যে নারীকে ধর্ষণ করছে যার কাছ থেকে সন্তান আছে, উক্ত সন্তান তার মাতা, ভুল করেছে, উক্ত সন্তান তার মাতা আমার কাছে থাকবে না, আমি যাকে ধর্ষণ করছি তার মায়ের কাছে থাকবে, কিংবা তার মাতৃকুল, মাতৃকুল বলতে তার নানি, তার খালা, তার নানি মানে ওই যে মেয়েকে আমি ধর্ষণ করছি ওই মেয়ের মা, ওই মেয়ের খালা, ওই মেয়ের ফুপু, মাতৃকুল আত্মীয় নিকট থাকবে। খালি পিতার সন্তান যদি ধর্ষণের পরে জন্ম লাভ করা শিশু কার নিকট থাকবে? মায়ের কাছে, পিতার কাছে, মাতৃকুলের আত্মীয়ের নিকট, ক খ উভয় কোনটি না, তখন লিখবেন মাতার কাছে অথবা মাতৃকুল আত্মীয়ের নিকট। এমসিকিউ। তাহলে সন্তান ধর্ষণের ফলে যে সন্তান জন্ম লাভ করে ওই সন্তান প্রথমত কি বলছে, তার মাতার কাছে থাকবে অথবা তার মাতৃকুল মানে মাতার যে আত্মীয় স্বজন আছে তাদের নিকটে রাখা যাবে, তাদের তত্ত্বাবধানেই থাকবে। 2 নম্বর কি বলছে, 13 খ, 13 খতে বলছে উক্ত সন্তান তার পিতামাতা উভয়ের পরিচয়ে পরিচিত হবে। তাহলে যে সন্তান আমার ধর্ষণের কারণে জন্ম লাভ করছে, আমার এবং আমি যে নারীকে ধর্ষণ করছি সে আমাকে বাবা বলবে এবং ওই নারীকে মা বলবে। তাহলে কি বলছে, উক্ত সন্তান তার পিতামাতা কিংবা উভয়ের পরিচয় পরিচিত হওয়ার অধিকার হইবে। ও পিতার নাম আমার লিখবে এবং আমি যে নারীকে খ নামক নারীকে ধর্ষণ করছি মাতা খ লিখবে। বুঝতে পারছেন? উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে। গতে বলছে কি, এই সন্তানের ভরণ পোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে। ধর্ষণের ফলে যে সন্তান জন্মলাভ করে তার ব্যয়ভার রাষ্ট্র বহন করে। দেখেন কত সুন্দর। তাহলে 13 কতে বলছে ধর্ষণের ফলে যদি কোনো সন্তান জন্ম লাভ করে ওই সন্তান মাতার কাছে থাকবে অথবা মাতার মাতৃকুল আত্মীয় স্বজনের নিকট থাকবে। 2 নম্বর কি বলছে, ধর্ষণের ফলে যদি যে সন্তান জন্ম লাভ করে ওই সন্তান পিতামাতার পরিচয়ে পরিচিত হবে। ওই সন্তান এই যে ধর্ষণ করে পিতামাতা সন্তান দুনিয়াতে আনছে তাদের পরিচয়ে পরিচিত হবে। তারপরে গতে কি বলছে, উক্ত সন্তানের ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। উক্ত সন্তানের ব্যয়ভার রাষ্ট্র বহন করবে, রাষ্ট্র মানে সরকার বহন করবে। এবং এখন কি বলছে, নাম্বার ঘরের ক বলছে উক্ত সন্তানের ব্যয়ভার 21 বছর পর্যন্ত বহন করবে। কয় বছর পর্যন্ত? 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত প্রদান করতে হবে। উক্ত সন্তানের ব্যয়ভার 21 বছর না হওয়া পর্যন্ত 21 বছর পর্যন্ত বহন করবে। এমসিকিউ। কত বছর? 21 বছর। এই ধর্ষণের ফলে সন্তান জন্ম লাভ করলে, এমসিকিউ, ধর্ষণের ফলে সন্তান জন্ম লাভ করলে এই সন্তানের ব্যয়ভার কে বহন করবে? সরকার, তারপরে প্রধান বিচারপতি, পুলিশ প্রধান বা ওই পিতামাতা। তখন কি লিখবেন? সরকার বহন করবে। এই এই উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় কত বছর পর্যন্ত বহন করতে হয়? 21 বছর পর্যন্ত বহন করতে হয়। এবং এই 21 বছর কোন কোন সন্তানের ব্যয়ভার বহন করবেন? যদি পুত্র সন্তান হয়, ছেলের সন্তান হয়। আর যদি কন্যা সন্তান হয় তাহলে তার বিবাহ না হওয়া পর্যন্ত। কন্যা সন্তান যদি হয়, এমসিকিউ খেয়াল করবেন, কন্যা সন্তান হলে তার বিবাহ, কন্যা সন্তান 21 বছরের অধিক বিবাহ না হওয়া পর্যন্ত। এবং এই সন্তানরা যদি বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, অটিজম হয়, তাহলে কি হবে? এই সন্তান যদি বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, অটিজম হয়, তাহলে তিনি যখন তিনি স্বয়ং ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত এই ব্যয়ভার বহন করতে হবে, এই ব্যয়ভার বহন করবে। তাহলে দেখেন এই 13 ঘরের গতে কিন্তু বেশ কিছু কথা বলছে। ধর্ষণের ফলে যদি সন্তান জন্ম লাভ করলো ওই সন্তানের বয়স যখন 21 বছর হবে 21 বছর পর্যন্ত এই ব্যয়ভার বহন করা লাগবে। এই ব্যয়ভার কোন সন্তান? পুত্র সন্তান। যদি কন্যা সন্তান হয় তাহলে তার বিবাহ না হওয়া পর্যন্ত। কন্যা সন্তানের যতদিন বিবাহ না হবে অতদিন পর্যন্ত এই ব্যয়ভার বহন করবে। এরপরের নাম্বার কথা কি বলছে, এই সন্তান যদি বিকলাঙ্গ হয়, ছেলে হোক আর নারী হোক আর মেয়ে হোক আর ছেলে হোক, সে ছেলেটা হচ্ছে বিকলাঙ্গ, প্রতিবন্ধী,
হটিজম, বুদ্ধি সম্পূর্ণ না, তাহলে সে যখন স্বীয় ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করবে, স্বীয় ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করবে, ততদিন পর্যন্ত তার ব্যয়ভার বহন করতে লাগবে। তাহলে ধর্ষণের ফলে জন্মলা শিশু কি কি সুযোগ সুবিধা পাচ্ছে বার খেয়াল করেন। 1 নম্বরে পাচ্ছে ওই ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু তার মাতা বা তার মাতৃকুলী আত্মীয়ের নিকট থাকবে। নাম্বার 2, ওই ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু পিতামাতার পরিচয় হবে। নাম্বার 3, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। নাম্বার 3 বা গ, ধর্ষণের পরে জন্ম লাভ করা শিশুর ব্যয়ভার রাষ্ট্র বহন করে। নাম্বার 13 ঘরের গ, 13 ঘরের গ বা 4, এই সন্তানের বয়স যখন 21 বছর পর্যন্ত, পুত্র সন্তানের বয়স 21 বছর হওয়া পর্যন্ত দেওয়া লাগবে। কন্যা সন্তান যদি হয় তাহলে কন্যা সন্তান যদি বিবাহ পর্যন্ত, এবং যদি সন্তানটা বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, অটম বা শারীরিক বুঝতেই পারছেন স্বাভাবিক না, সেই ক্ষেত্রে ওই সন্তান স্বীয় ভরণ পোষণ মানে তার যোগ্যতা অনুসারে যেদিন তিনি কাজকর্ম যতদিন না করতে পারেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, অতদিন এই ব্যয়ভার বহন করে। 13-2, 13-1 ক খ গ ঘ পড়ছি। 13-2 বলছে সরকার নির্ধারিত পদ্ধতি ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ করবেন। সরকার নির্ধারিত পদ্ধতি আমাদের দেশে যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি অনুসারে এই সন্তানের ভরণ পোষণ নির্ধারণ করবেন। কারণ এই সন্তানের দ্রব্যমূল্যের দাম ওঠানামা করে। সরকার যে নির্ধারিত পদ্ধতি আছে, যে আইন, যে রূপরেখা আছে, সেই রূপরেখায় এর পরিমাণ, অর্থের পরিমাণ, টাকার পরিমাণ বা কাপড় চোপড় জিরারির পরিমাণ নির্ধারণ করবে। তাহলে ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর ব্যয় কে নির্ধারণ করবে? পিতা নির্ধারণ করবে, তারপরে নির্ধারণ করবে, সরকার করবে। বলেন নির্ধারণ করবে। ধর্ষণের জন্ম লাভ করা শিশুর ব্যয়ভার কে বহন করবে? পিতা, মা, বিচারপতি, সরকার? তখন লাগবেন সরকার। ধর্ষণের ফলে জন্ম লাভ করা সন্তানের ভরণ পোষণ কত বছর পর্যন্ত দেওয়া লাগবে? ছেলে সন্তান 21 বছর, কন্যা সন্তান 21 বছর বিবাহ না হওয়া পর্যন্ত। কন্যা সন্তানের কতদিন ভরণ পোষণ দেবেন? তার বয়স তো 21 বছর হইতেই হবে এবং বিবাহ না হওয়া পর্যন্ত। এবং কোন সময় স্বীয় যদি অর্জন না করতে পারেন, সন্তান প্রতিবন্ধী বা কি সন্তান পঙ্গু হয়, সেই ক্ষেত্রে আপনার স্বীয় পর্যন্ত দেবেন। সময় এরকমই আমাদের ক্লাস পড়া অনেক এবং জিনিস হজরত লেগে থাকবেন। পরামর্শ হবে আপনার আর সিস্টেম জয় রইল ভগবান, হজরত রইল আল্লাহ। মনে এত সৃষ্টিকর্তা না, জানাকে যিনি আসে আর যায় তার প্রমোশন হবে, এটা চিন্তার করা মিথ্যে। সঙ্গেই থাকেন। ওই যতই বলেন গাছ 10টার সময় এই হাতে গোনা কয়জন থাকে, সকালে হাতে গোনা করেন, ওই করবে না হাজারো বাদ, ওর ওজনের সমস্যা নাই। দেখবেন আগামীবার যদি 1500 পাস করে, র্যাঙ্ক হবে 500, বাকি 1000 হবে না। তার ব্যাপার ওই 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 1500-এর মধ্যে আসা এত সোজা ব্যাপার না, অনেক সাধনার ব্যাপার। এই যে আমাদের 30 জন থেকে 100 জন লোক আছেন, মনে রাখবেন এই 2 থেকে 3 জন লোকই আছেন এই পাশের লাইনে বা সিরিয়ালে। আপনারা রেলে আছেন, গন্তব্যে যাবে হয়তো নৌকালোক আর ইন্টারসিটি হোক, আপনি যেতে পারবেন। আর যে রেলেতে নামে গেছে কখনোই সম্ভব না, এত সহজ না। এখন আসেন 3 নাম্বার। 13-3 নাম্বার কাছে সরকার ধর্ষণের নিকট হইতে আদায় করতে পারিবেন এবং ধর্ষণের বিদ্যমান সম্পত্তি। এখন কি বলছে? এই যে সরকার যে টাকার ভরণ পোষণ দেবে, যে ব্যক্তি ধর্ষণ করছে, এই সরকার কি করবে? ওই যে ধর্ষণ করছে, ধরেন আমার কথাই বলছিলাম উদাহরণ, আমার কাছ থেকে এই টাকা আদায় করবে, কিন্তু আমি তো বেকার ছেলে, টোটো কোম্পানির ম্যানেজার, আমার বাপের ঘরে খাই, হোটেলে খাই, তখন কি হবে? তখন বলছে এই যে আমার এখন সম্পত্তি নেই, সমস্যা নেই, এখন আদায় লাগবে না। আমি যখন আমার বাবা মারা যায়, আমি সম্পত্তির মালিক হব, আমি যত হব তখন সম্পত্তি আমি সম্পত্তি তাদের কর্ম করা গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর MCQ ক্লাসের সঙ্গেই থাকবেন। তাহলে সরকার ধর্ষণ তার নিকটে আদায় করবেন। কি আদায় করবেন?
তার যে বিদ্যমান সম্পত্তি, ধর্ষণের বিদ্যমান সম্পত্তি মানে রানিং যে সম্পত্তি আছে ওই সম্পত্তি, কিন্তু ওই সম্পত্তিতে দেখা যাচ্ছে কিছুই নেই। আমার এই কাপড় ছাড়া আমার কিছুই নেই, কারণ আমি বাপের ঘরে খাই, ভাইয়ের ঘরে খাই, আমার দাদার ঘরে খাই, আমার কোনো সম্পত্তি নেই, টাকা পয়সাও নেই। সরকার বলছে, আইন বলছে সমস্যা নাই, আপনি ভবিষ্যতে যে সম্পত্তির মালিক হবেন, তিনি যে সম্পত্তির ভবিষ্যতে তিনি যে সম্পত্তির মালিক হবেন সেই সম্পত্তির থেকে আদায়যোগ্য হবে। তাহলে খেয়াল করেন কতগুলো এমসিকিউ, এমসিকিউর গাইড কিনে কোনদিন এমসিকিউ পড়া যায়। এখন আসেন এমসিকিউর কথা বলতেছি। এই যা যিনি ধর্ষণ করছে তার তো সম্পত্তি নাই, তাহলে প্ল্যানিং সম্পত্তি নাই, তাহলে কিভাবে এই সম্পত্তি আদায় করে টাকা হবে? তা বলবেন তো বর্তমান সম্পত্তি নাই, পূর্বেও ছিল না, ভবিষ্যতে হতে পারে। উপরে সবগুলো মিথ্যা, বলবেন ভবিষ্যতে সম্পত্তি হবে সেখান থেকে আদায় করা লাগবে, সেখান থেকে আদায় করা যাবে। সরকার যখন রিজাউলের সম্পত্তি ক্রোক বা আদায় করতে আসে, দেখছে রিজাউলের কোনো নামে কোনো সম্পত্তি নেই, তখন সরকার কি সরে যাবে? বলছে না। এখন দেখছে যে আমি রানিং অনেক টাকার মালিক, আমি ধর্ষণ করছি, তাহলে আমার রানিং যে সম্পত্তি আছে, আমি টাকার মালিক, অর্থের মালিক, আমার এখান থেকে টাকা কাটিয়ে নিয়ে যাবে, সরকার এখান থেকে টাকা নেবে। আর যখন দেখলো আমি কোনো টাকার মালিক না, আমার টাকা নাই, তখন আমি ভবিষ্যৎ যে টাকা ইনকাম করব সেইখান থেকে কেটে নেবে। এমসিকিউ, খালি রানিং সম্পত্তি কাটিয়ে নেওয়া যায়, ভবিষ্যতে সম্পত্তি হবে সেখান থেকেও কাটবে। কেন কাটবে? আমি ধর্ষণ করছিলাম, সন্তান জন্ম লাভ করছে, তাই সরকার ওই সন্তানের ব্যয়ভার বহন করার জন্য আমার টাকা কর্তন করবে, আমার টাকাই কর্তন করবে। আবার প্রথমে যাই 13 দ্বারা, কিছু মনে করবেন না, আমি বারবার বললে আমারও কষ্ট, আপনার শুনতে কষ্ট হলেও মনে রাখবেন আপনি এমসিকিউতে পাস। রিটেন জমা দিচ্ছেন আপনারা 2-3 জন, আপনারা আশা করি খুব ভালো হচ্ছে, হজরত এবং জয়, সাথেই থাকবেন। ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করা শিশু সংক্রান্ত বিধান। শিশু কি বিধান? 1 নাম্বার, ধর্ষণের ফলে জন্ম লাভ করলে কোনো শিশু তার মাতা বা মাতৃকুল আত্মীয় স্বজনের থাকে, এতে কোনো আইনি বাধা নাই। নাম্বার 2, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু পিতামাতার পরিচয়ে পরিচিত হবে। নাম্বার 3, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। নাম্বার 3, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। নাম্বার 4, আমি 1 2 3 করে 4 করে পড়তেছি, আপনারা ক খ করে পড়ে আগে মনে রাখতে পারেন। নাম্বার 4 বা ঘরের গ, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু বয়স যখন 21 বছর হবে, পুত্র সন্তান, তখন তার ওই পর্যন্ত ভরণ পোষণ দেওয়া লাগবে। আর যদি কন্যা সন্তান হয় তাহলে কি করবে? তার বিবাহ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এবং যদি সন্তান পঙ্গু, বিকলাঙ্গ, অটিজম হয় সেক্ষেত্রে ওই সন্তান স্বীয় ভরণ পোষণ না হওয়া পর্যন্ত ওইটা বলবৎ থাকবে বা চলমান থাকবে। নাম্বার 4 বা ঘ হয়ে গেল। এখন আসে 2 সরকার নির্ধারিত পদ্ধতিতে সন্তানের ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ করবেন। কি পরিমাণ অর্থ আমি আমার কাছ থেকে কাটবে, আমি কি পরিমাণ অর্থ দেব, এটা সরকার নির্ধারণ করে দেবে। আমি বললাম যে 2000 টাকা দেব, হবে না। সরকার নির্ধারণ করবে যে রিজাউল, তুমি যে ধর্ষণ করে যে সন্তান আনছো তার জন্য এত টাকা, সরকার যেটা নির্ধারণ করে দেবে নির্ধারিত পদ্ধতিতে সেই টাকা দিতে বা ধর্ষণ যিনি করে সন্তান জন্ম লাভ করছেন তাকে দিতে বাধ্য থাকবে বা দেবেন। 3 নাম্বার, এখন আছেন 13-র 3 নাম্বার কি বলছে? সরকার ধর্ষকের নিকট থেকে কিভাবে সম্পত্তি আদায় করবেন? সরকার ধর্ষকের নিকট থেকে তিনি বিদ্যমান যে সম্পত্তির মালিক ওইখান থেকেই তার অর্থ কাটিং করবেন। কিন্তু দেখা গেল তার কোনো সম্পত্তি নাই, রানিং কোনো তার অর্থ কড়ি নাই, সমস্যা নাই। সরকার বলছে তিনি যে ভবিষ্যৎ অর্থের মালিক হবেন সেই অর্থ থেকে তার সম্পত্তি কর্তন করে দেওয়া হবে। কত সুন্দর কথা, আইন পড়লে মজা লাগে, পড়তে থাকেন। ধারা 14, সংবাদ মাধ্যম নির্যাতিত নারী এবং শিশু পরিচয় প্রকাশ করা সংক্রান্ত বিধান। মানে সংবাদ মাধ্যম, পত্রিকা, এই আইন যখন 2000 সালে চালু হয়েছিল তখন আসলে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। এই 14 দ্বারাও সংশোধনী আছে। সংশোধনীটা কি? নারী ও শিশু নির্যাতন দমন 14 ধারায় বলছে সংবাদপত্র, কিন্তু এখানে শুধু সংবাদপত্র হবে না, এখানে হবে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে আছে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম, এতটুকু পরিবর্তন হবে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। এই যদি আপনি প্রকাশ করেন কিভাবে যে নারী ধর্ষিতা, যে নারী এই আইন রয়েছে কত জোরছে ধরেন নির্যাতিত করার পরিবর্তে নির্যাতন শিকার, নির্যাতিত করার পরিবর্তে নির্যাতনের শিকার, নির্যাতিত করার পরিবর্তে নির্যাতনের শিকার,
এখন আসতে পারে এমসিকিউ, নিম্নের কোনটি কত গণমাধ্যমে কিসার নির্যাতনের শিকার, কোন মাধ্যমে সংবাদপত্র, আমরা যেটা অ্যানালগ পত্রিকার মাধ্যমে পড়ি ওটা হলো সংবাদপত্র, ওটা যদি প্রকাশ এবং প্রচার করে, এবং অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক ইউটিউব সব অনলাইন, সেক্ষেত্রেও এই 14 ধারায় অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং 14 ধারায় বিচার করা যাবে। এতটুকুই। এর হচ্ছে এটা নিষেধ করেছিল 14 আর অপরাধ হলো 14(2) শাস্তি 1 ধারায়। এখন 15 ধারায় 15 এবং 16 পড়াবো আল্লাহ দিলে পারে, এরপরে শেষ করবো। এই পর্যন্ত থাকেন। খুব সুন্দর 15 এবং 16 সুন্দর সুন্দর বোঝার আছে, বুঝে নেন। আমি গল্প করে আপনাদের বুঝে দেবো, ক্লাস রেকর্ডিং দিচ্ছি, আপনারা সহজ হবেন। ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়, এই 15 ধারায় বলছে কি ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা পড়ছি ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়। এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4 থেকে 14 ধারা পর্যন্ত কিন্তু যে অপরাধগুলো সংগঠন হয়েছে প্রত্যেকের কিন্তু জেল জরিমানা আছে, অর্থদণ্ড আছে। এই অর্থদণ্ড কিভাবে কাটবেন আপনারা জানেন। 13 ধারায় কিন্তু একটা আইন, একটা কলাম পড়ছি যে আমি যে ধর্ষণ করছি আমার সম্পত্তি নেই, টোটো কোম্পানি ম্যানেজার, কিন্তু আদালত তো আমার 1 লাখ 1.5 লাখ টাকা 50,000 টাকা এরকম জরিমানা করছে, বা আমি ধর্ষণ করার পরে ওই সন্তানের ভরণ পোষণের জন্য রাষ্ট্র আমার কাছ থেকে কাটবে, বা রাষ্ট্র ব্যয়ভার রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র তো আমার কাছ থেকে টাকা কাটবে, কোন পদ্ধতিতে কিভাবে কাটবে সেইগুলো বলছে। 4 থেকে 14 পর্যন্ত যতগুলো জরিমানার কথা বলছে সেই টাকা কিভাবে কাটবে এটা 15 এবং 16 ধারায় বলছে, এটা 15 এবং 16 ধারায় বলছে। তাহলে আপনারা সাথেই থাকেন। ভবিষ্যৎ সম্পত্তিতে অর্থ আদায়, এটা বলছে কি ট্রাইব্যুনালে এই নারী এবং শিশু নির্যাতন দমন আইনের বিচার হয় কিন্তু ট্রাইব্যুনালে হয়। নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অপরাধের বিচার ট্রাইব্যুনালে হয়। এই ট্রাইব্যুনালে একটা জেলায় একটা করে থাকে, জেলা সদরে একটা করেই থাকে। নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা জেলায় একটা করে ট্রাইব্যুনাল থাকে, কিন্তু যে জেলায় যদি অধিক সংখ্যক প্রয়োজন হয় সরকারের সম্মতিক্রমে একের অধিক ট্রাইব্যুনালও থাকতে পারে, একের অধিক ট্রাইব্যুনালও থাকতে পারে। এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ট্রাইব্যুনালে একের অধিক থাকে। এটা হচ্ছে আমাদের বিভাগীয় শহরে, আমাদের খুলনাতেও আছে, ঢাকা তো অবশ্যই আছে, চট্টগ্রাম মনে হয় একের অধিক আছে, আর আমার যেখানে জানা নাই। আর বাকি যেমন আমাদের বৃহত্তম ফরিদপুর, তারপরে যশোর, তারপরে দিনাজপুর, তারপরে বগুড়া, তারপরে এরকম বড় বড় যে শহরগুলো আছে আরো, কিন্তু প্রত্যেক শহরেই একের অধিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাই। ট্রাইব্যুনাল হবে বিভাগীয় জেলা শহরের সদরে হতে হবে, এটা হলো ট্রাইব্যুনালে বিচার হবে। তাই কি বলছে ভবিষ্যৎ সম্পত্তি থেকে অর্থ আদায় কিভাবে হবে? ট্রাইব্যুনালে অপরাধের কারণ ক্ষতিপূরণ ব্যক্তির নিকটে ক্ষতিপূরণের জন্য ক্ষতিপূরণ হিসাবে গণ্য করিতে পারিবেন। তাই ট্রাইব্যুনালে অপরাধের কারণে, ট্রাইব্যুনাল অপরাধ করার কারণে তার জরিমানা যে ক্ষতিপূরণ তার যে ক্ষতিপূরণ চাইছে সেটা সেটা কি করছে ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে পারিবেন এবং ক্ষতিপূরণ আদায় করতে পারিবেন। এই তার সম্পত্তি, তার বিদ্যমান সম্পত্তি থাক আর ভবিষ্যৎ তিনি সম্পত্তির মালিক হন, সেই সম্পত্তি থেকে কি করবে এই অর্থ কর্তন করা হবে। 15 ধারায় বলছে তিনি যদি ভবিষ্যৎ সম্পত্তির মালিক হন বা রানিং মালিক হন, ট্রাইব্যুনাল আদেশ দিলে তার সম্পত্তি কি কর্তন করা যাবে। এই ভবিষ্যৎ সম্পত্তিতেও তার সম্পত্তি রানিং সম্পত্তি থাকলে তো কর্তন করা যায়, এবং ভবিষ্যতের সম্পত্তি মালিক হয় এই কর্তন করবেন। কোন আইন থেকে কোন আইনের দ্বারা 4 থেকে 14 পর্যন্ত অপরাধের জন্য হয় এগুলো এটা 15 বলছে। 16 ধারা বলছে 16 ধারা ভাঙিয়ে দিতে পারে, কর্তন করবেন ট্রাইব্যুনাল নির্দেশে, ট্রাইব্যুনাল নির্দেশে, ট্রাইব্যুনাল যা কালেক্টর নির্দেশে। আপনারা জানেন জেলায় একজন সমস্ত কত থাকেন, তিনি হলেন জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি, তারপরে প্রশাসন নাকি নাম প্রশাসন প্রশাসন, ঠিক আছে। যিনি অনেক নামে তাকে অভিহিত করা হয়, আমরা সিআরপিসি আইনে জেলা ম্যাজিস্ট্রেট সম্পর্কে। আর এখানে বলছে জেলা কালেক্টর, জেলা কালেক্টর জেলা কালেক্টর আলাদা ব্যক্তি, ভূমি সংক্রান্ত বিষয় বা অবাউন সংক্রান্ত বিষয়। তাই অদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি 1 নম্বরে বলবেন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে তখন কি করবে জেলা কালেক্টর ওই টাকা করবে। এটা কিভাবে করেন? এরা কালেক্টর যার সম্পত্তি তার সম্পত্তি স্থাবর অসম্পত্তি, তার সম্পত্তি এবং অস্থায়ী তিনি শুরু তালিকা করে
আদালত শরীর ওই কালেক্ট দিতে পারেন। বিক্রিত অর্থ তিনি ট্রায়াল রেকর্ড জমা দেবেন। বিক্রিত রেকর্ড জমা দেবেন। সময় আমি একটু পানি খানে এই 16 ধারায় বলছে অর্থদণ্ড বা ক্ষতির পরিমাণ কিভাবে আদায় করবে। খেয়াল করেন, ট্রাইব্যুনাল নির্দেশ দেবে। প্রথমে লিখবেন 1 নম্বর, ট্রাইব্যুনাল নির্দেশ দেবে জেলা কালেক্টর এই টাকা কর্তন করবে। কি করবে? ট্রাইব্যুনাল যখন নির্দেশ দিয়েছে তখন আদালতের আদেশ, তখন জেলা কালেক্টর এই টাকা কর্তন করবে। কিভাবে কর্তন করবে? জেলা কালেক্টর আমার বাসায় আসবে, আমার এসে দেখবে আমার কি পরিমাণে স্থাবর এবং অস্থাবর যে সম্পত্তি আছে, স্থাবর এবং উভয় সম্পত্তির তালিকা প্রস্তুত ক্রমে ক্রয় করবে বা নিলাম করবে। তাহলে আমার যে সম্পত্তি আছে, ট্রাইব্যুনাল নির্দেশ দেশে জেলা কালেক্টর আমার বাসায় চলে আসে। আসার পরে কি করছে? আমার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তালিকা করছে। এটা নিলাম করতে পারে, এটা ক্রয় করতে পারে। কিন্তু আমি তো ভোগী, আমার তো সম্পত্তি নেই। তাহলে আমি যে ভবিষ্যৎ সম্পত্তি যাবে সেখান থেকেও এই কাজটাই করবে, নিলাম বা ক্রয় করবে। অথবা সরাসরি ট্রাইব্যুনাল বিক্রি করে দেবে। সরাসরি ট্রাইব্যুনাল কি করবে? বিক্রি করে দেবে। এখন খেয়াল রাখেন, আপনি যখন 16 ধারায় চলে আসছেন তখন আপনি সম্পত্তির মালিক হয়েছেন। মালিক হওয়াকালীনই ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, জেলা কালেক্টর এই নির্দেশ পালন করার জন্য তার বাড়িতে গেছে, যা স্থাবর এবং অস্থাবর সম্পত্তির একটা তালিকা করছে, করে ওই সম্পত্তি ক্রয় বা নিলামে বিক্রি করে দেবে। ওই সম্পত্তি ক্রয় করবে অথবা নিলামে বিক্রি করবে। ক্রয় ব্যতীত সরাসরি সম্পত্তি বিক্রি করে দেবে। তাহলে ক্রয় ব্যতীত সরাসরি সম্পত্তি নিলামে বিক্রি করে দিতে পারে। আপনারা জানেন, নিলামে দিতে গেলে কিন্তু টেন্ডার বক্স বিজ্ঞপ্তি আছে, সরকারের যে বিধিবিধান আছে ওইভাবে করতে পারে, অথবা সরাসরি কোনো ওই বিজ্ঞপ্তি দেওয়ার সময় সরাসরি বিক্রি করে দিয়ে এই অর্থ কাকে দেবে? এই কালেক্টর, জেলা কালেক্টর ওই ট্রাইব্যুনালকে দেবে। ট্রাইব্যুনাল ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার অভিভাবক, আইনানুগ অভিভাবকদের কাছে বন্টন করে দেবে, যে পাওয়ার যোগ্য তাকে দেবে। তাহলে আরেকবার বলি, 15 ধারায় বলছে যে ভবিষ্যৎ যে সম্পত্তি হবেন ওই সম্পত্তি আপনার রানিং সম্পত্তি থাক, সেখান থেকে কাটা যাবে। যে তা থাকে ভবিষ্যৎ সম্পত্তি থেকেও আপনার সম্পত্তি কর্তন করা যাবে। এটা 15 ধারা। 16 ধারা আপনি এই সম্পত্তি কিভাবে কাটবেন? আদালত বা ট্রাইব্যুনাল, আদালত না, ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে 2 নম্বরে লিখবেন। প্রথমে হলো ট্রাইব্যুনালের নির্দেশ দিলে জেলা কালেক্টর ওই ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তির তালিকা করবেন। 2-3 নম্বরে লিখবেন এই তালিকার করে তিনি সরাসরি ক্রয় করতে পারেন বা নিলামও দিতে পারেন। তিনি ক্রয়ও করতে পারেন অথবা নিলামে বিক্রি করে দিতে পারেন। এছাড়া 3 নম্বর 4 নম্বরে লিখবেন যদি নিলাম এই জেলা কালেক্টর সরাসরি ওই সম্পত্তি বিক্রি করে দিতে পারে। সরাসরি সম্পত্তি বিক্রি করতে পারে। এই বিক্রিত অর্থ বা টাকা এই জেলা কালেক্টর কি করবেন? উনি ট্রাইব্যুনালের নিকট পাঠা দেবেন। এই বিক্রিত অর্থ বা টাকা তিনি কোথায় পাঠাবেন? জেলা কালেক্টরের নিকট পাঠাবেন। আসসালামু আলাইকুম।